এবার অভিযোগ উঠেছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে হত্যা করতে বাংলাদেশে কিলার পাঠিয়েছে মোদি। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সচেতন মহলে অত্যন্ত জোরালোভাবে দাবি করা হচ্ছে দেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং জাতীয়তাবাদী শক্তির কাণ্ডারি তারেক রহমানকে হত্যার উদ্দেশ্যে ঢাকায় গোপন ঘাতক দল পাঠিয়েছে ভারত। একটি স্বাধীন দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি গোয়েন্দা সংস্থার এমন নগ্ন হস্তক্ষেপের অভিযোগ রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করেছে। চারপাশের বিভিন্ন ঘটনার পরম্পরা এবং সাম্প্রতিক কিছু তথ্য ফাঁসের ঘটনা এই সন্দেহকে আরও ঘনীভূত করছে। দাবি করা হচ্ছে শুধু কিলার পাঠানোই নয়, তারেক রহমান সহ দেশের শীর্ষ নেতৃত্ব সার্বক্ষণিক কোথায় যাচ্ছেন, কি করছেন তার নিখুঁত রিয়েল টাইম ডেটা বা লাইভ লোকেশন সরাসরি চলে যাচ্ছে ভারতের সার্ভারে। যে কোনো ভিআইপি বা শীর্ষ রাজনৈতিক নেতার নিরাপত্তার সবচেয়ে বড় শর্ত হল তার চলাচলের গোপনীয়তা। কিন্তু বাংলাদেশের পরিবহন খাতের একটি নতুন নিয়ম সেই গোপনীয়তাকে মারাত্মক হুমকির মুখে ফেলে দিয়েছে। সড়ক দুর্ঘটনা কমানো এবং গণপরিবহনে শৃঙ্খলা ফেরানোর কথা বলে গত 1 আগস্ট থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটিএ যানবাহনের জিপিএস ট্র্যাকিং বাধ্যতামূলক করেছে। ফিটনেস নবায়ন সহ বিভিন্ন সেবা পেতে অনুমোদিত ভিটিএস বা ভেহিক্যাল ট্র্যাকিং সিস্টেম প্রতিষ্ঠানের জিপিএস সনদ দেখানো এখন বাধ্যতামূলক। আপাত দৃষ্টিতে এটি একটি সাধারণ পদক্ষেপ মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে জাতীয় নিরাপত্তা ভঙ্গের এক ভয়ঙ্কর চিত্র। এশিয়া পোস্টের একটি বিস্তারিত অনুসন্ধানে বেরিয়ে এসেছে বিআরটি অনুমোদিত 27টি ভিটিএস প্রতিষ্ঠানের মধ্যে অন্তত 11টি প্রতিষ্ঠান সম্পূর্ণ বেআইনিভাবে বিদেশি সার্ভার ব্যবহার করছে। আইপি ঠিকানা বিশ্লেষণ করে দেখা গেছে এসব ডেটা যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, লিথুয়ানিয়া, জার্মানি এবং সবচেয়ে উদ্বেগজনকভাবে ভারতের সার্ভারে গিয়ে জমা হচ্ছে। বিটিআরসির ভিটিএস লাইসেন্সিং নীতিমালার 5.05 ধারায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে লাইসেন্সধারী কোনো প্রতিষ্ঠান আন্তর্জাতিকভাবে কোনো ভয়েস বা ডেটা ট্রাফিক বহন বা পাঠাতে পারবে না। অথচ এই নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেশের লাখ লাখ গাড়ির রিয়েল টাইম লোকেশন সরাসরি দেশের বাইরে পাচার হচ্ছে। বিআরটিএর পরিচালক অপারেশন মমতাজ বেগম দাবি করেছেন বিটিআরসি যাদের ভিটিএস স্থাপনের লাইসেন্স দিয়েছে তাদেরকেই অনুমতি দেওয়া হয়েছে। আবার বিটিআরসির উপপরিচালক মাহফুজুর রহমান জানিয়েছেন কয়েকটি ভিটিএস প্রতিষ্ঠান বিদেশি সার্ভার ব্যবহার করছে, বিষয়টি তাদের নজরে এসেছে এবং তারা এ নিয়ে কাজ করছেন। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা এই পরিস্থিতিকে একটি জাতীয় পর্যায়ের লোকেশন ডাটা অবকাঠামোর চরম ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছেন। বিপুল সংখ্যক যানবাহনের রিয়েল টাইম অবস্থান, চলাচলের ইতিহাস এবং রুটের তথ্য ব্যবহার করে খুব সহজেই যে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির মুভমেন্ট প্রোফাইলিং করা সম্ভব। এখন দাবি করা হচ্ছে এই প্রযুক্তিগত দুর্বলতার সুযোগ নিচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থা। ঢাকার রাস্তায় চলা হাজার হাজার গাড়ি জিপিএস ডেটা বিশ্লেষণ করে তারা সহজেই চিহ্নিত করতে পারে তারেক রহমানের কনভয় বা তার আশেপাশের নিরাপত্তা বলয়ের অবস্থান। তিনি কখন কোথায় যাচ্ছেন, কোন রুটে যাতায়াত করছেন, সব তথ্য মুহূর্তের মধ্যে ভারতের সার্ভারে আপডেট হয়ে যাচ্ছে। এই ডেটা কাজে লাগিয়ে ঢাকার বুকে উৎপেতে থাকা যে কোনো কিলার বা ঘাতক দল খুব সহজেই তাদের টার্গেট নিখুঁতভাবে বাস্তবায়ন করার সুযোগ পেয়ে যায়। প্রযুক্তিকে হাতিয়ার করে একটি দেশের শীর্ষ নেতার উপর নজরদারির এমন সাইবার ফাঁদ অত্যন্ত ভয়াবহ। এই নজরদারি এবং সম্ভাব্য হামলার ছকের মধ্যেই ঢাকায় ঘটে যায় আরও একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। গত 10 আগস্ট অত্যন্ত গোপনীয়তার সঙ্গে ঢাকায় সফর করেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থার রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা রোয়ের প্রধান পরাগ জৈন। তিনি একই সঙ্গে ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজির স্পেশাল সেক্রেটারির দায়িত্বেও রয়েছেন। সরকারি একটি সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমে প্রকাশ পায় একটি উচ্চ পর্যায়ের 4 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে ঢাকায় আসেন তিনি। এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে রোববার দুপুরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। পরাগ জৈনের সঙ্গে এই গোপন সফরে ছিলেন অসীন মুকুন্দ কোটনিস, রুহুল নেগি এবং শৈবাল রায় চৌধুরী। ঢাকার একটি নির্দিষ্ট হোটেলে তারা অবস্থান করেন। উল্লেখযোগ্য বিষয় হল ভারতীয় গোয়েন্দা প্রধানের এই সফরের বিষয়ে বাংলাদেশ বা ভারত কোনো দেশের পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। চীনে একটি সফর শেষ করেই সরাসরি বাংলাদেশে আসেন পরাগ জৈন। বিভিন্ন মহলে এখন জোরালোভাবে দাবি করা হচ্ছে প্রধানের এই আকস্মিক এবং গোপন ঢাকা সফর সাধারণ কোনো বিষয় ছিল না। অভিযোগ উঠেছে তারেক রহমানকে কেন্দ্র করে ভারতের যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং ঢাকায় যে ঘাতক দলের নেটওয়ার্ক সক্রিয় করার কথা শোনা যাচ্ছে সেই ছক চূড়ান্ত করতেই কি এই প্রোফাইল গোয়েন্দা দলের আগমন ঘটেছিল। ঢাকায় অবস্থানকালে তারা কাদের সঙ্গে গোপন বৈঠক করেছেন, স্থানীয় কোনো গুপ্তচর বা আন্ডারওয়ার্ল্ডের কিলারদের সঙ্গে তাদের কোনো যোগাযোগ হয়েছে কিনা তা নিয়ে জাতীয় নিরাপত্তার স্বার্থে গভীর তদন্তে দাবি উঠেছে।
কূটনীতির লড়াই এবং গুপ্তচর বৃত্তির জাল শুধু রাজপথে সীমাবদ্ধ নেই, এটি ছড়িয়ে পড়েছে সরকারি দপ্তরের অন্তর্মহলেও। বাংলাদেশ সরকারের অতি গোপনীয় কূটনৈতিক সিদ্ধান্তগুলো কিভাবে ঘোষণার আগেই ভারতের কাছে পৌঁছে যাচ্ছে তার একটি জ্বলন্ত প্রমাণ সম্প্রতি সামনে এসেছে। গত 20 জুলাই নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাইদুর রহমানকে নিয়োগ দেয় সরকার। এরপর 27 জুলাই কলকাতা উপ হাইকমিশনের প্রথম সচিব হিসেবে উম্মে মারুফার নাম ঘোষণা করা হয়। কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো, এই আনুষ্ঠানিক ঘোষণা ঠিক 3 দিন আগেই ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সম্ভাব্য নিয়োগপ্রাপ্তদের নাম প্রকাশ করে দেয়। এনডিটিভি তাদের প্রতিবেদনে শিরোনাম দেয়, ভারতে বাংলাদেশ মিশনের জন্য বিতর্কিত সাংবাদিক বাছাই। তারা শুধু নাম প্রকাশ করেই ক্ষান্ত হয়নি, এই দুই সাংবাদিকের ব্যক্তিগত জীবন, কর্মজীবন এবং তাদের পুরনো ফেসবুক পোস্টের বিস্তারিত বিবরণ তুলে ধরে প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাইদুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন এবং দৈনিক দিনকাল ও ইত্তেফাকে কাজ করেছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর তিনি ইত্তেফাকে রাজনীতি ও নির্বাচন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। অন্যদিকে উম্মে মারুফা স্যাটেলাইট টেলিভিশন নিউজ 24-এর বিশেষ প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। ভারতীয় গণমাধ্যমের এই ক্ষোভের মূল কারণ হলো, এই দুই কর্মকর্তা সর্বদা বা বাংলাদেশের পক্ষে এবং ভারতের আগ্রাসী নীতির বিপক্ষে সোচ্চার ছিলেন। 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসকে নরেন্দ্র মোদী যখন ভারতের ঐতিহাসিক বিজয় আখ্যা দিয়ে পোস্ট করেছিলেন, তখন সাইদুর রহমান তার কড়া সমালোচনা করেন। তিনি 5 আগস্টকে বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা হিসেবে উল্লেখ করেন এবং বিডিআর বিদ্রোহ ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছিলেন। অন্যদিকে ডক্টর ইউনুস যখন মন্তব্য করেন যে ভারতের 7 সিস্টার্স বাংলাদেশের ওপর নির্ভরশীল, উম্মে মারুফা সেই বক্তব্য সমর্থন করে সামাজিক মাধ্যমে শেয়ার করেন। শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর তিনি লিখেছিলেন, মৃত্যুর মধ্যে পার্থক্য আছে, সব মৃত্যু এক নয়। জুলাইয়ের গণঅভ্যুত্থানকে সমর্থন করা এবং বাংলাদেশের পক্ষে কথা বলার কারণেই তাদেরকে বিতর্কিত তকমা দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় গণমাধ্যম। অথচ গত জুনে ঢাকায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়া দীনেশ ত্রিবেদী দায়িত্ব নিতে না নিতেই দুই দেশের জনসংখ্যা ও গণতন্ত্রকে এক করে যে অখণ্ড ভারতের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন, সেটি নিয়ে ভারতীয় মিডিয়া নীরব ছিল। এখন সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটি সংবেদনশীল জায়গার চূড়ান্ত গোপনীয় সিদ্ধান্তগুলো ভারতীয় সংবাদ মাধ্যম বা কূটনৈতিক মহল 3 দিন আগে পেল কিভাবে? এর মানে কি বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর রন্ধ্রে রন্ধ্রে ভারতীয় চর বা গুপ্তচররা বসে আছে? যদি একটি নিয়োগের খবর ঘোষণার আগে ভারতে পাচার হয়ে যায়, তবে তারেক রহমানের দৈনন্দিন মুভমেন্ট, তার নিরাপত্তা প্রটোকল এবং তার রাজনৈতিক পদক্ষেপের ব্লুপ্রিন্ট যে ভারতের কাছে পৌঁছে যাচ্ছে না, তার কোনো নিশ্চয়তা নেই। সবগুলো ঘটনাকে একসুতোয় গাঁথলে একটি ভয়ঙ্কর চিত্র ফুটে ওঠে। একদিকে বিআরটি এর জিপিএস সিস্টেমের মাধ্যমে দেশের প্রতিটি গাড়ির রিয়েল টাইম লোকেশন ভারতের সার্ভারে জমা হওয়া, অন্যদিকে ভারতের গোয়েন্দা প্রধান পরাগ জৈনের গোপন ঢাকা সফর, এর পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন তথ্য ভারতের গণমাধ্যমে ফাঁস হওয়া। এই ত্রিমুখী আক্রমণ প্রমাণ করে যে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা কতটা নাজুক অবস্থায় রয়েছে। দাবি করা হচ্ছে, ভারত কোনোভাবেই তারেক রহমানের মতো আপোষহীন এবং জাতীয়তাবাদী নেতার উত্থান মেনে নিতে পারছে না। তারা জানে, তারেক রহমান এভাবেই প্রধানমন্ত্রী থাকলে বাংলাদেশে ভারতের খবরদারি এবং আধিপত্যবাদের দিন চিরতরে শেষ হয়ে যাবে। সেই ভয় থেকেই তারা সর্বাধুনিক প্রযুক্তি, গোয়েন্দা নেটওয়ার্ক এবং গুপ্তচরদের ব্যবহার করে তাকে চিরতরে সরিয়ে দেওয়ার ছক কষছে। ঢাকায় পাঠানো কথিত সেই কিলাররা হয়তো এখন শুধু সঠিক সময়ের অপেক্ষায় রয়েছে। জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে প্রাপ্ত তথ্য ব্যবহার করে তারা যে কোনো মুহূর্তে যে কোনো সড়কে টার্গেট বাস্তবায়ন করার সুযোগ খুঁজছে। বাংলাদেশের মানুষ দীর্ঘ কয়েক দশক পর নিজেদের পছন্দের একটি স্বাধীন ধারার রাজনীতি ফিরে পেয়েছে। এই স্বাধীনতা রক্ষা করতে হলে সবার আগে দেশের শীর্ষ নেতৃত্বের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। জাতীয় ডেটা পাচারের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবি। একই সঙ্গে রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে লুকিয়ে থাকা ভিনদেশি চোরদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। ভারতের এই আগ্রাসী গোয়েন্দা নজরদারি এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত ষড়যন্ত্র রুখে দিতে না পারলে দেশের সার্বভৌমত্ব আবারও এক গভীর সংকটে পড়বে। নিখুঁত তথ্য প্রমাণ এবং বর্তমান পরিস্থিতি বলছে, বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করার জন্য ভারত তাদের চূড়ান্ত তাস খেলতে শুরু করেছে। দেশের প্রতিটি নাগরিক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এখন সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।